কোন তো 2400 কোটি টাকা, 100 টাকা নয়, 2400 কোটি টাকা, এতগুলো টাকা হঠাৎ উধাও হয়ে গেল, হাওয়া হয়ে গেল। আর যারা টাকা দিয়েছিল তারা সবাই খেটে খাওয়া গরিব সাধারণ মানুষ। ইনি কোনো সাধারণ ব্যবসায়ী ছিলেন না। সুব্রত রায়, সাহারার প্রতিষ্ঠাতা, নিজেকে কি বলতেন জানেন? সাহারাশ্রী। ইনি ছিলেন আস্ত একটা সাম্রাজ্যের সম্রাট, যাকে মন্ত্রীরাও ভয় পেত। কিন্তু এমন কি হলো যে দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষকে জেলের ঘানি টানতে হলো? দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত বড় হেডলাইন, সুব্রত রায় গ্রেপ্তার। কিন্তু কেন? পেছনের কারণটা কি? আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আসল সত্যি জানবো আজকের ভিডিওতে। এটা কোনো সাধারণ চুরি ছিল না। গোরক্ষপুরের একটা ছোট্ট অফিস থেকে সোজা ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সি। ম্যাজিক, তাই না? আপনাদেরকে তাহলে শুরু থেকেই বলি। 1978 সাল, মাত্র 2000 টাকায় শুরু হয়েছিল কাহিনী। 2000 সাল নাগাদ ভারতীয় ক্রিকেটের স্পন্সর, আর 2010 থেকে বিপরীত কাঁটা ঘোড়া শুরু, পতনের গল্প স্টার্ট। শুধু ক্রিকেট নয়, মহারাষ্ট্রের বুকে তৈরি হলো আস্ত একটা স্বপ্নের শহর। এত টাকা আসছিল কোত্থেকে? এই এত টাকা কোনো আকাশ থেকে আসেনি। সাধারণ গরিব রিক্সাওয়ালা, চাওয়ালা, দিনমজুর, এদের সবার ঘাম ঝরানো রোজগারের টাকা দিয়ে তৈরি হচ্ছিল এই সাম্রাজ্য। নাম্বারটা ঠিকই দেখছেন, প্রায় 3 কোটি বিনিয়োগকারী। 3 কোটি সাধারণ মানুষ অন্ধের মতো বিশ্বাস করে নিজেদের জীবনের সর্বস্ব, সমস্ত সঞ্চয় তুলে দিয়েছিল সাহারার হাতে, সামান্য একটু সুদের আশায়। স্কিমটা ছিল খুবই সহজ। প্রতিদিন মাত্র 10 কোটি টাকা জমা দিন, আর কয়েক বছর পর এক গাদা বস্তা ভর্তি টাকা নিয়ে যান। এই ছিল সাহারার টপ। প্রতিদিন সঞ্চয় করুন, হাই রিটার্নের গ্যারেন্টি দিচ্ছি, আর এজেন্ট সিস্টেমে ব্যবসা আমরা করছি। সাহারা এইভাবেই টপ দিয়ে সাধারণ মানুষকে ফাঁস লাগিয়েছিল। যখন পাড়ার পরিচিত ছেলেই এজেন্ট হয়ে এসে আপনাকে গ্যারেন্টি দেয়, তখন অবিশ্বাস করার আর কোনো কারণই থাকে না, তাই না? আপনি কি বিশ্বাস করতেন? হ্যাঁ, সবাই তো করছে, আমিও করি, এরকমই কিন্তু 80% লোকের মতামত ছিল। আর না বিশ্বাস করছি না সন্দেহ করছি এরকম লোক ছিল মাত্র 20%। খেলাটা বেশ ভালোই চলছিল, কিন্তু 2010 সালে হঠাৎ একটা বেনামি চিঠি সব ওলটপালট করে দিল। এখান থেকেই নতুন চ্যাপ্টারের শুরু। 2010, আইনের চোখ, হ্যাঁ, সেবি কিন্তু এখানেই এন্ট্রি নিচ্ছে। রোশনলাল নামের এক ব্যক্তি সেবিকে জানালেন সাহারা সম্পূর্ণ বেআইনিভাবে বাজার থেকে টাকা তুলছে। সেই বিখ্যাত চিঠি রোশনলাল, যেটা গোপন চিঠি ছিল, সেবিকে কিন্তু তিনিই জানিয়েছিলেন। সাহারা এই খটমটে নামের একটা জিনিস বেচে কোটি কোটি টাকা তুলছিল, আর মার্কেট রেগুলেটর সেবিকে কিছুই জানায়নি। ওএফসিডি, বুঝতে পারছেন? ওএফসিডি, অপশনালি ফুলি কনভার্টেবল ডিবেঞ্চার, এই খটমটে নামের একটা জিনিস কিন্তু সাহারা বেচছিল। সেবি কড়া নির্দেশ দিল, কিন্তু সাহারাশ্রী কি এত সহজে হার মানার পাত্র? শুরু হলো লুকোচুরি। সেবির কড়া নোটিশ পাওয়ার পর সাহারা অবিলম্বে টাকা তোলা বন্ধ করো, এরকমই সেবি নোটিশ দিল। কিন্তু আমাদের সুব্রত রায়, সে কিন্তু থামেনি। সে হার মানার পাত্র ছিল না, তখন সে লুকোচুরি খেলা শুরু করলো। সেবি যখন বিনিয়োগকারীদের তথ্য চাইল, সাহারা 127টা ট্রাকে করে কাগজপত্র পাঠালো, যার বেশিরভাগই ছিল ভুয়ো। ভাবতে পারেন সাহারার নাটকটা কীরকম ছিল? 127টা ট্রাক ভর্তি কাগজপত্র, 3 কোটি ফর্ম, সব ছিল নকল, ফেক। শুরু হলো দেশের সবচেয়ে বড় আইনি লড়াই। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল পুরো টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। 24,000 কোটি টাকা, সংখ্যাটা এত বড় যে সাধারণ ক্যালকুলেটরে টাইপ করলেও ধরবে না। 24,000 কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এই টাকা তো দিতেই হবে, এর সঙ্গে সুদও দিতে হবে, সুদ সমেত টোটাল টাকা ফেরত দিতে হবে। যে মানুষটার পায়ের ধুলো নিতে তাবর তাবর নেতারা লাইন দিত, তাকে মুখে কালি মেখে জেলে যেতে হলো। পুলিশের হাতে গ্রেপ্তার,
শেষ হলো একটা অধ্যায়। সময়টা ছিল 4 মার্চ 2014। পুলিশের হাতে গ্রেপ্তার হলো সুব্রত রায়। চলে যেতে হলো মুখে কালি মেখে জেলের ভেতরে। সুব্রত রায় জেলে গেলেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ওই রক্ত জল করা টাকাগুলো কি আদৌ ফেরত এলো? টাকাগুলো গেল কোথায়? সাহারা দাবি করলো তারা নাকি আগেই বেশিরভাগ মানুষকে ক্যাশে টাকা মিটিয়ে দিয়েছে। আপনি বিশ্বাস করেন এই কথা? টাকার হিসেব কিভাবে দেওয়া হয়েছিল? সেবির কাছে জমা 15%। সাহারার দাবি ফেরত দিয়ে দিয়েছে 80%, আর বাকি থাকছে মাত্র 5%। আপনি কি এই কথা বিশ্বাস করেন? ভারতের অর্থনীতিতে এত টাকা ক্যাশে দেওয়া নেওয়া করা বাস্তবেই সম্ভব নয়। পুরোটাই ছিল বাঁচার জন্য একটা সাজানো গল্প। টপ সিক্রেট আপনাদের জানিয়ে রাখি, ক্যাশে হাজার হাজার কোটি টাকার লেনদেন অসম্ভব। ভারতীয় অর্থনীতিতে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এটা একটা সাজানো গল্প ছিল সুব্রত রায়ের নিজেকে বাঁচানোর জন্য। যারা মেয়ের বিয়ের জন্য, ছেলের পড়াশোনার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিল, তাদের মাথায় যেন বাজ পড়ল। চোখের জল, লাখো মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, লাখো মানুষ কান্নাকাটি শুরু করলো। এই ঘটনা আমাদের একটা বিরাট শিক্ষা দিয়ে গেল। যেখানেই অস্বাভাবিক রিটার্নের গল্প শুনবেন, বুঝবেন ওখানেই ফাঁদ পাতা আছে। সাবধান হয়ে যাবেন। অতিরিক্ত লোভ কিন্তু পতনের মূল। শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন কখনো দেখবেন না, পরিশ্রম করুন। আপনার কষ্টের টাকা ভাই, তাই ইনভেস্ট করার আগে আবেগে না ভেসে 10 বার যাচাই করুন। বাঁচার উপায় কি আপনাদের বলে দিচ্ছি। সেবি রেজিস্টার্ড কিনা দেখবেন, স্কিম ভালো করে বুঝবেন। অন্ধবিশ্বাস করে আবেগের বশে কোনো ইনভেস্ট করবেন না। 2020 থেকে 2023 সালে সুব্রত রায় মারা যান। 20 2023। হ্যাঁ, সরকার একটা পোর্টাল খুলেছে। ঠিকই, কিন্তু আজও বহু মানুষ তাদের টাকার আশায় দিন গুনছেন। তার মধ্যে আমিও আছি, হয়তোবা আপনিও আছেন। আপনাদের পরিবার বা পরিচিত কেউ সাহারাতে কি টাকা রেখেছিল? কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন, সবাই জানুক। সারদা চিটফান্ড নাকি হর্ষদ মেহতা? পরের ভিডিওতে কার গল্প আপনি শুনতে চান? জলদি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও কোন স্ক্যাম স্টোরি নিয়ে আনবো? আপনি কমেন্ট যেটা করবেন সেই ভিডিওই আসবে পরের। এরকমই চোখ খুলে দেওয়া অজানা গল্প নিয়ে আবারও আসবো। স্মার্ট সঞ্চয়ের সাথেই থাকুন, সাবধানেই থাকুন।